এবার ওয়েদারের দিকে নজর রাখতেই হবে, কারণ ইতিমধ্যে শনিবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে। আর রবিবার স্থলভাবে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। এবং রেমাল কবে আসছে, কিভাবে আসবে, কোন দিকে তার গতিবিধি অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব, কারণ দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন উপকূল থেকে বাংলাদেশের বরিশালের মাঝে ল্যান্ডফল। আর ঠিক কি কি আপডেট পাওয়া যাচ্ছে অবশ্যই আপনাদের জানাবো, কিন্তু তার আগে আরো একবার জানাই যে রেমাল নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজ্যবাসী যথেষ্ট চিন্তিত। তার কারণ বাংলায় এর কতটা প্রভাব পড়বে এই প্রশ্ন ইতিমধ্যেই সাধারণ মানুষের মনে ঘোরাফেরা করছে। বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, সাধারণ মানুষ স্বাভাবিকভাবে এটা জানতে চাইছে এই রেমাল নিয়ে কি কি আপডেট উঠে আসছে। শনিবার বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড়, কি জানা যাচ্ছে, বাংলায় এর প্রভাবই বা কতটা? একদমই প্রথমেই সোনিয়া তোমায় রেমাল সম্পর্কে জানাই যে ইতিমধ্যেই এটি দক্ষিণ বঙ্গোপসাগর ছেড়ে আরও একটু এগিয়ে এসেছে আমাদের দিকে, অর্থাৎ মধ্য বঙ্গোপসাগরে, মূলত পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি এটি অবস্থান করছে। এবং এই দক্ষিণ বঙ্গোপসাগর থেকে ছেড়ে আসার সময়ই এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছিল এবং ইতিমধ্যেই এটি গভীর নিম্নচাপে পরিণত হবার দিকে অনেকটাই এগিয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই এটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং আজকের মধ্যেই এটি আরও শক্তি সঞ্চয় করে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরেই। পূর্ব মধ্য বঙ্গোপসাগরের দিকে যত এগোবে, অর্থাৎ এই মুহূর্তে এটি উত্তর ও উত্তর পূর্ব দিকে এগোলেও তারপর ঘূর্ণিঝড় হবার পর এটার অভিমুখ হবে একেবারে উত্তর দিকে। আর এই গতিপথ পরিবর্তন মানে এই রিকার্ভ করা, আরও শক্তি সঞ্চয় করবে এই সিস্টেম। আর তার ফলে এই শনিবার ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সময় এর শক্তি অনেকটাই বেড়ে যাবে। শুধু ঘূর্ণিঝড় নয়, সাধারণ ঘূর্ণিঝড় নয়, শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়তে পারে এটি স্থলভাগে। কোথায় আছড়ে পড়তে পারে? রবিবার এটি সকালের দিকে একেবারে উত্তর বঙ্গোপসাগরের কাছাকাছি আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও কিছুটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এটি চলে আসবে। একেবারে বাংলা, ওড়িশা ও বাংলাদেশ উপকূলের কাছাকাছি এই সিস্টেমটি থাকবে। অর্থাৎ রবিবার কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া একেবারে কাছাকাছি চলে আসবে। আর রবিবারেই এর ল্যান্ডফল বলছেন আবহাওয়াবিদরা। তবে এখনো নিশ্চিতভাবে ঠিক কোন জায়গায় এটি ল্যান্ডফল করবে সেটি জানায়নি। তবে যে ওয়াইড রেঞ্জ, সেটি একেবারে সাগর, আমাদের সাগর আইল্যান্ড থেকে বরিশাল বাংলাদেশের, তার মাঝে সম্ভবত আবহাওয়াবিদদের যে অনুমান। তুমি ঠিক যে কথাই বলছিলে যে এই ঘূর্ণিঝড়ের যে প্রভাব, আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণে দুর্যোগ, এবং শনিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে। কিন্তু উপকূলবর্তী অংশটা, উপকূলের জেলাগুলোয় কি পরিস্থিতি থাকবে, কতটা বৃষ্টির পূর্বাভাস থাকছে? আমাদের অপর প্রতিনিধি বিশ্বজিৎ হালদার রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, ঘূর্ণিঝড়ের প্রভাব সমুদ্র উপকূলবর্তী এলাকা, উপকূলের জেলাগুলো, সেখানে কি পরিস্থিতি থাকবে, কি জানা যাচ্ছে? হ্যাঁ, দেখো, যে উপকূলের যে এলাকাগুলি যে রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে প্রশাসনিকভাবে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। প্রশাসনের তরফ থেকে মাইকিং শুরু হয়ে গিয়েছে। গঙ্গাসাগর সমুদ্র সৈকত থেকে শুরু করে বকখালি সমুদ্র সৈকত, বিভিন্ন জায়গায় কিন্তু উপকূলের মানুষজনকে, প্রশাসনের প্রথম কাজ হচ্ছে মানুষজনকে সচেতন করা। তো আমি তোমায় একটু দেখানোর চেষ্টা করবো। এখানে সিভিল ডিফেন্সের যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে গঙ্গাসাগর যে সমুদ্র সৈকত রয়েছে সেখানে মাইকিং করছে, মাইকিংয়ের মাধ্যমে প্রচার করছে। তারা পরিষ্কার করে বলছে যে এই মুহূর্তে যে সম্ভাব্য ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা তৈরি হয়েছে তাতে একটা জলোচ্ছ্বাস দেখা দিতে পারে এবং তার মানুষজন যাতে নিরাপদে থাকেন সেই পরামর্শ দেওয়া হচ্ছে। এবং তার পাশাপাশি প্রশাসনের তরফ থেকে কিন্তু কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং শুকনো খাবার ও পানীয় জল কিন্তু মজুত করা হয়েছে। অর্থাৎ প্রশাসন কিন্তু কোনো রকম খামতি রাখতে চায় না। প্রশাসন কিন্তু সমস্ত যে প্রাকৃতিক বিপর্যয় হলে যে সমস্ত কাজকর্মগুলো প্রয়োজন আছে, ফ্ল্যাট সেন্টার থেকে শুরু করে যে পাকা বাড়ি এবং স্কুল ঘর, সেগুলোকে কিন্তু একদম প্রস্তুত করার কাজ শুরু করে দেওয়া হয়েছে জোর কদমে। সোনিয়া, ঠিক এই জায়গা থেকেই অবশ্যই আমরা সেই ছবি দেখছিলাম বিশ্বজিৎ, যেখানে মাইকিং করা হচ্ছে, ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে সতর্ক করা হচ্ছে। উপকূলবর্তী জেলাগুলোর দিকে তো নজর রাখলাম, কিন্তু শহর কলকাতা, আমাদের আরো এক প্রতিনিধি, আবারও আমি বিশ্বজিতের কাছে ফেরার চেষ্টা করবো। বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, খুব স্বাভাবিকভাবে রাজ্যের দিকে তো নজর রাখলাম, উপকূলবর্তী জেলাগুলোর দিকেও নজর রাখলাম, কিন্তু শহর কলকাতার মানুষ জানতে চায় কলকাতায় এর প্রভাব কতটা থাকবে।
একদমই উপকূলের জেলাগুলিতে যেখানে শনিবার থেকেই জলোচ্ছ্বাস এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে, রবিবার উপকূলের জেলায় তো দুর্যোগ থাকবেই এবং দমকা ঝোড়ো হাওয়া যেখানে উপকূলে প্রায় 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে বইবে, সেখানে কলকাতাতেও 80 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে রবিবার এবং সোমবার এই দুদিনই ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি, অর্থাৎ কলকাতাতেও 70 মিলিমিটার বৃষ্টিপাত থেকে 200 মিলিমিটার, সর্বোচ্চ 200 মিলিমিটার, আরো একবার বলে দিই সর্বোচ্চ 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা থাকছে কলকাতা শহরেও। কারণ শুধু কলকাতা নয়, কলকাতা, হাওড়া, হুগলি অর্থাৎ উপকূলের সংলগ্ন এই জেলাগুলি, সেখানেও এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের যেমন সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে প্রায় 80 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, যেখানে উপকূলে আরো বেশি এই গতিবেগ থাকবে। অর্থাৎ কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া। শনিবার রাত থেকেই এই আবহাওয়ার কিছুটা আভাস পাওয়া যাবে এবং রবিবার ও সোমবার এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কলকাতা শহরে। কলকাতায় বৃষ্টিপাতের বেশি সম্ভাবনা রয়েছে রবিবার একেবারে বিকেলের পর থেকে সোমবার দুপুর বা বিকেল পর্যন্ত এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সব থেকে বেশি সম্ভাবনা। অর্থাৎ শুধুমাত্র উপকূলের জেলা নয়, দক্ষিণবঙ্গের সব জেলাতেই যেমন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার, তেমনি রবিবারেও কলকাতাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মোটের উপর রাজ্য জুড়ে। বেশ, দুই বিশ্বজিৎকে ধন্যবাদ। চাঞ্চল্যকর তথ্য আপনাদের জানানোর চেষ্টা করবো। বাংলাদেশের সাংসদের হারহিম হত্যাকাণ্ডে প্রমাণ লোপাটের জন্য রীতিমতো কসাইকে নিয়ে আসা হয়। সেই কসাইকে নিয়ে আসা হয় খুলনা থেকে, এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, খুনের 2 মাস আগেই এই কসাইকে নিয়ে আসা হয়। অমিত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, এ তো আরো চাঞ্চল্যকর তথ্য, যেখানে 2 মাস আগে এই কসাইকে নিয়ে আসা হয় খুলনা থেকে, রীতিমতো এই কসাইকে নিয়ে আসা হয়েছে। একেবারেই দেখো, আমরা যেটা সিআইডি সূত্র থেকে জানতে পারছি যে জিহাদ বলে যাকে আনা হয়েছিল সে হচ্ছে পেশায় কসাই, এবং সে পুরোপুরি খুন করা এবং খুনের পর দেহগুলি টুকরো টুকরো করে কাটা, এই পুরো বিষয়টা কিন্তু জিহাদ করেছে এমনটা কিন্তু তথ্য প্রমাণ উঠে এসছে। এবং ঘটনার সঙ্গে জিহাদ ছাড়া আরো 4 জন ছিল এমনটা কিন্তু সিআইডি সূত্র থেকে দাবি করা হচ্ছে। ইতিমধ্যে কালকে প্রথমে আটক করা হয়েছিল এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদ করার পরে সে খুনের বিষয়টি অ্যাডমিট করেছে। শুধু তাই নয়, দেহ লোপাট করার জন্য টুকরো টুকরো করে কাটা এবং সেটিকে পলি ব্যাগের মধ্যে প্যাক করা, এবং পরবর্তী সময়ে যারা খুনের সঙ্গে যুক্ত ছিলেন তারা প্রত্যেকে মিলে কলকাতার আশেপাশে বিভিন্ন অঞ্চলে সে দেহাংশগুলি ছেড়ে দিয়েছে, এমনটা তারা কিন্তু এখনো পর্যন্ত সিআইডি কর্তাদের কাছে দাবি করেছেন এই জিহাদ। অন্যদিকে বাংলাদেশের যে 3 জন গ্রেপ্তার হয়েছে তাদের যে ইন্টারোগেশন রিপোর্ট, সেখানেও কিন্তু একই তথ্য উঠে এসছে, এবং সেই তথ্যকে সামনে রেখে কিন্তু জিহাদকে লাগাতার জেরা করা হয়। এবং তারপরে জিহাদ একটা সময়ের পর কিন্তু ব্রেক করে, অর্থাৎ সে খুনের কথা অ্যাডমিট করেছে এমনটা কিন্তু সিআইডি সূত্রকে বলা হচ্ছে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত দেহাংশগুলি পাওয়া যায়নি। সেক্ষেত্রে আজকে বারাসাত আদালতে জিহাদকে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে নিয়ে দেহাংশগুলি কোথায় ফেলা হয়েছিল এই প্রক্রিয়া চালানো হবে, এমনটা কিন্তু সিআইডি সূত্রে বলা যাচ্ছে। এছাড়া এই জিহাদকে কিন্তু আখতারুজ্জামান, যিনি হচ্ছে খুনের মাস্টার মাইন্ড, যিনি মার্কিন নাগরিকের পরিচয় দিয়ে তিনি টাউনে যে অভিজাত আবাসনে যে খুনের ঘটনা খুন করা হয়েছে সাংসদকে, সেই ফ্ল্যাট কিন্তু সেই আখতারুজ্জামান কিন্তু ভাড়া নিয়েছিলেন। সেক্ষেত্রে আখতারুজ্জামান এই জিহাদ এবং অন্য 4 জনকে টাকার বিনিময়ে খুনের কাজে ব্যবহার করেছে, এই তথ্য কিন্তু এখনো পর্যন্ত উঠে এসেছে। সেক্ষেত্রে আখতারুজ্জামান কোথায় সেই বিষয়টা নিয়েও কিন্তু বাংলাদেশ পুলিশের সঙ্গে সিআইডি কর্তারা কিন্তু ইতিমধ্যে আলোচনা করেছেন। কারণ মনে করা হচ্ছে আখতারুজ্জামান হয়তো বাংলাদেশ থেকে অন্য দেশে গিয়ে গা ঢাকা দিয়ে থাকতে পারে। সেক্ষেত্রে জিহাদকে জিজ্ঞাসাবাদ করে এই মুহূর্তে সিআইডি কর্তারা যেটা চাইছেন যে জিহাদকে জিজ্ঞাসাবাদ করে, যেহেতু বাকি 3 জন অভিযুক্ত বাংলাদেশে রয়েছেন, সেক্ষেত্রে জিহাদকে জিজ্ঞাসাবাদ করেই কোথায় অবশ্যই পরবর্তীতেও নজর থাকবে। বেশ, নিউটাউনে খুন বাংলাদেশের এমপি আনোয়ার উল আজিম আনার, হারহিম করা হত্যাকাণ্ড, নৃশংসভাবে খুন। সূত্রের খবর, তদন্তকারীরা জানতে পেরেছেন
নিউ টাউনের ফ্ল্যাটের বেডরুমে প্রথমে শ্বাসরোধ করে সাংসদকে খুন করা হয়, তারপর দেহ নিয়ে যাওয়া হয় রান্নাঘরে, সেখানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। প্রমাণ লোপাটে রান্নাঘর সাফও করে অপরাধীরা। তবে ফ্ল্যাটের দরজা এবং খাটে রক্তের দাগ মিলেছে। উদ্ধার হয়েছে গ্লাভস। দেহ টুকরো টুকরো করে ব্যাগে ভরে 3 দিন ধরে সরানো হয়। এই হত্যাকাণ্ডটা আসলে তাদের দীর্ঘদিনের একটা পরিকল্পিত প্ল্যানের একটা অংশ। উদ্দেশ্যটা ছিল যে মানে এমনভাবে গুম করা হবে তাকে যেন কেউ কোনোদিন তার অস্তিত্ব না পায়। তদন্তকারীরা মনে করছেন অ্যাপ ক্যাবে করেই দেহাংশ পাচার করা হয়। সেই গাড়ির খোঁজও মিলেছে বলে পুলিশ সূত্রে দাবি। চালক জুবেরকে পাকড়াও করেছে সিআইডি। পুলিশের দাবি, খুনের সময় নিউ টাউনের ফ্ল্যাটে মোট 7 জন ছিল। দেহ কাটার জন্য সিয়াম নামে এক যুবককে নিয়ে আসে গাড়ি চালক জুবের। সিয়ামের খোঁজ চালাচ্ছে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন কলকাতায় বসেই বাংলাদেশের এমপিকে খুনের ছক কষা হয়। এয়ারপোর্টের কাছে ভিআইপি রোডের ধারে এই হোটেল। এখানে বসেই খুনের ছক কষে অপরাধীরা। এই ঘটনায় বাংলাদেশ থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে 2 জন ফয়সাল এবং মুস্তাফিজুর কলকাতার সদর স্ট্রিটের হোটেলে ছিল। গত 2রা মে থেকে টানা 11 দিন 13ই মে এমপি খুনের দিন তারা হোটেল ছাড়ে। এই হোটেলের সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের এমপিকে খুনের পর চিনার পার্কের হোটেলে ছিল অপরাধীরা। 14ই মে থেকে 18ই মে পর্যন্ত। বৃহস্পতিবার সেই হোটেলে যায় বিধাননগর পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো বিজেপি কর্মী খুনের ঘটনা, উত্তাল নন্দীগ্রাম। ভোটের আগে হাওয়া গরম। শনিবার ভোট, তার আগে বুধবার নন্দীগ্রামে বিজেপি কর্মী খুন। মমতা ব্যানার্জির ভাইপোর উস্কানিতে খুন হয়েছে। উনি গতকাল বলে গেছিলেন সোনাচূড়া গোকুলনগর 80টি বুথে অনেকে ধমকাচ্ছেন, আমি তাদের সতর্ক করতে ফল ভালো হবে। সেখানে আদি বিজেপি বনাম নব্য বিজেপি, সেই জায়গায় সংঘাত তীব্র হয়ে রয়েছে। কিসের জন্য এই ঘটনা ঘটেছে সেটা খতিয়ে দেখা প্রয়োজন এবং পুলিশ প্রশাসন নিশ্চয়ই সেই তদন্ত করছে। বুধবার গভীর রাতে নন্দীগ্রামের সোনাচূড়ায় খুন হন স্থানীয় বিজেপি নেতার মা। যিনি খুন হয়েছেন তিনি নিজেও সক্রিয় বিজেপি কর্মী বলে পরিচিত। বিজেপির দাবি, বুধবারের ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। এ নিয়ে প্রথমে সোশ্যাল মিডিয়ায় তোপ দাগেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিকেলে তিনি আহতদের দেখতে নন্দীগ্রাম হাসপাতালে যান। সেখান থেকে বেরিয়ে সিবিআই তদন্তের দাবিতে সুর চড়ান। সিবিআই ইনভেস্টিগেশন, সিবিআই তদন্ত ছাড়া মমতা পুলিশ কিছু করবে নাকি? হাসপাতাল থেকে নন্দীগ্রাম থানায় ঢোকার মুখে কেন্দ্রীয় বাহিনীকে ধমক শুভেন্দু অধিকারীর। এই জোনের চার্জে আছে মিস্টার গ্রেওয়াল, সিআরপিএফ এর ডিআইজি মিদনাপুর রেঞ্জ। আমি কথা বলবো, দে আর নট ইউজিং দিস ফোর্স। এই লোক কাশ্মীর में सीधा करके आया है ना टेररिस्ट को, সে কারণে কি এখানে বসিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে? हाँ यस। এরপর থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি বিরোধী দলনেতা। এসসিদের খুন করছে তৃণমূলের গুন্ডারা। আপনি আল রাজির সঙ্গে আপনার আইসি মিটিং করছে এখানে শামসুলের সঙ্গে। এফআইআর নম্বর দেন, 302 এফআইআর নম্বর দেন, তারপরে আমি উঠবো। ইলেকশন অবজারভারে করে চলো, আইসির এগেইনস্টে কমপ্লেইন করব। আইসি কে এরপর প্রচার মঞ্চ থেকে সুর চড়ান শুভেন্দু অধিকারী। যদি কিছু না করেন আমি উচ্চ আদালতে যাব সিবিআই তদন্তের দাবিতে। নন্দীগ্রামে যে ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, ময়নাতে, এই বিস্তীর্ণ এলাকাতে তৃণমূল একটি সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। এই সন্ত্রাসের মোকাবিলা করব, বিজেপি পিছু পা হবে না।
নন্দীগ্রামের ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। নন্দীগ্রাম সহ সমগ্র পূর্ব মেদিনীপুরে আদি এবং নব্য বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলে। নিউজ 18 বাংলা। শুভেন্দুর নিশানায় দেব, ঘোষণা মতোই বৃহস্পতিবার দেবের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দিতে দেরি করেননি ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। ঘাটালের যে হিরো তাকে জিরো করব হিরণকে দিয়ে। 23 তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়বো ঘাটালের প্রার্থীর সম্পর্কে, আর ঘর থেকে ওই দিন বেরাবেন। শনিবার হুঙ্কার, বৃহস্পতিবার সোশ্যালের সরব। সোশ্যাল মিডিয়ায় দেবকে নিশানা শুভেন্দু অধিকারীর। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তার দাবি, গরু পাচার মামলায় ধৃত এনামুল হকের সংস্থান থেকে টাকা নিয়েছেন দেব। দেখুন, এই কথা তো আমি 2 থেকে 2.5 বছর ধরে বলে আসছিলাম যে এই মানুষটির মুখ এবং মুখোশ পুরোপুরি আলাদা। এই মানুষটি যা বলেন তার ঠিক উল্টোটা করেন। ইনি বলেছিলেন যে এনামুল হককে তিনি নাকি চেনেন না, এনামুল হক কে তিনি জানেন না, টাকা নেওয়া তো দূরের কথা। এবং আমাকে ওপেন চ্যালেঞ্জ করেছিলেন আপনাদের সবার সামনে যে যদি আমি প্রমাণ করতে পারি যে উনি টাকা নিয়েছেন এনামুল হকের কাছ থেকে, তাহলে উনি সিনেমা ছেড়ে দেবেন, আর যদি প্রমাণ করতে না পারি তাহলে আমাকে রাজনীতি ছাড়তে হবে। আজকে উনি বলুন উনি কি করবেন। পাল্টা জবাব দিতে দেরি করেননি দেব, সুর ছড়িয়েছেন সোশ্যাল মিডিয়ায়। শুভেন্দু এবং হিরণকে একযোগে নিশানা করেছেন। এক্স হ্যান্ডেলে হিরণের পোস্টারের ছবি দিয়ে লিখেছেন, ও শুভেন্দুদা, তুমি নাকি কোথায় মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছো? হিরণের পাল্লায় পড়ে তোমাকে তো কাউন্সিলরে নামিয়ে দিচ্ছে। ভালোবাসি বলে বললাম, আমিও জানি তুমি আমাকে ভালোবাসো। আর রইল কথা গরু চুরির টাকা, তোমার কোলের ছেলে হিরো হিরণ, সেও পিন্টু মণ্ডলের থেকে টাকা নিয়েছেন। তাহলে উনিও কি গরু চোর? শুভেচ্ছা দুজনকেই। আরেকটা কথা, আমার ভদ্রতা কিন্তু আমার দুর্বলতা নয়। ভীষণ বোকা বোকা একটা পোস্ট। এই তথ্যগুলো শুধু ইডি, সিবিআই এবং হাইকোর্টের কাছে ছিল। এইটা শুভেন্দুদা কি করে পেল? আজ অব্দি চুপ ছিলাম গরু চুরি নিয়ে। আজ যেহেতু ডকুমেন্টস বেরিয়ে গেছে তো আমি বলতেই পারি। পিন্টু মণ্ডলের সাথে হিরো হিরণ আমাদের 2013, এই যে পেপারটা আছে আমার 2013 কাটিংটা, তাহলে তো উনিও গরু চোর, কারণ উনিও পিন্টু মণ্ডলের সঙ্গে কাজ করেছেন, পিন্টু মণ্ডলের সঙ্গে টাকা নিয়েছেন, তার মানে উনিও গরু চোর। এই মানুষটা কত বড় মিথ্যেবাদী, এই মানুষটা কত দুর্নীতিগ্রস্ত। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে দেব ভেঞ্চার্স এন্টারটেনমেন্ট কি ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড, সেখানে এনামুল হকের কোম্পানি আরণ্যক ট্রেডার্স থেকে 25 লাখ দুটো টাকা ঢুকেছে, এবং এটা ওনার নিজের ব্যালেন্স শিট। এখানেই শেষ হয়নি। এরপর দেব নিজের এক্স হ্যান্ডেলে নিজের ব্যালেন্স শিট পোস্ট করেন, হিরণকে কটাক্ষও করেন। যে 50 লাখ টাকা দেখাচ্ছে একটা ট্রান্সফার হয়েছে, আমরা 8-9 মাসের মধ্যে সেই টাকাটা ওই আর্নক ট্রেডার্সকে আমরা ফেরত দিয়ে দিয়েছি। এত একটা হাওয়া গরম করা হলো 3 দিন ধরে, কি বিশাল কিছু আসবে, বিশাল কিছু আসবে, এবং এই ধমকানো চমকানো ব্ল্যাকমেলিং এর যে রাজনীতি, আমার মনে হয় এটা দুঃখজনক। যে কারণে উনি বলছিলেন যে আমি তো টাকাটা ফেরত দিয়ে দিয়েছি, তার টাকা নিয়েছিলেন, টাকা ফেরত দিয়েছেন। আর এতদিন ধরে বলছিলেন যে আপনি কাউকে চেনেন না। আর এনামুল যিনি আছেন এখন তিহার জেলে, তার ডায়েরির পাতা এগুলো, যে কবে কাকে কি দিয়েছে, কাকে মোবাইল দিয়েছে, যে কে সত্য কথা বলছিল, কে অধর্মের সঙ্গে আছে, এটা বাংলার মানুষের উপরে ছেড়ে দিলাম। নিউজ 18 বাংলা।